বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। ভয়ের গল্পই বলুন বা সত্য ঘটনা, সেটা আসলে কি? আসলে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতির মধ্যে একটা ভৌতিক অংশ আছে। আছে এমন একটি অন্ধকার অংশ যা নিয়ে প্রশ্ন করা তো দূর, কথা বলাও বারণ। সভ্যতা উন্নত হলেও সেই গল্পগুলোর কিছু অংশ রয়েই গেছে আমাদের মনের ভিতরে, যেখানে আমরা প্রতিদিনই একটি পুরাতন যুগ থেকে আমাদের বস্তুগুলির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করি। সেখানে মানুষের হয়তো জেতার কোনো সম্ভাবনা নেই, সে জানে এই গল্প পড়া শোনা বারণ। সে জানে এর থেকে ক্ষতি ছাড়া আর অন্য কিছু হবার সম্ভাবনা নেই। তবু অদম্য জেদ আর কৌতূহলের কাছে সব মিথ্যে করে তারা এগিয়ে যায় অন্ধকারের উদ্দেশ্যে। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস, আর আজ শুনবেন আর.এল. স্টিভেনসনের দ্য স্ন্যাচার গল্প অবলম্বনে সব শিকারী। কবরস্থানের তত্ত্বাবধায়ক, সরাইয়ের মালিক জর্জ, ফেটিস আর আমি, এই চারজন সারা বছর রোজ রাত্রে জর্জের ঘরে বসে গল্পগুজব করতাম এবং হয়তো কোনো দিন সেই সব আসরে আরও কয়েকজন যোগ দিতেন। কিন্তু আমরা চারজন ঠিক আমাদের যার যার চেয়ারে এসে বসতাম। ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছুই আমাদের রুখতে পারত না। পেটিস ছিল বৃদ্ধ, মদখোর এবং সুশিক্ষিত। নিশ্চয়ই সে বেশ কিছু সম্পত্তির মালিক ছিল, কারণ কোনো কাজই সে করতো না। আর পেটিস ডেভেনহামে আসে অনেক কাল আগে যুবা বয়সে, এবং সেই থেকে সে এই শহরের বাসিন্দা হয়ে গেছে। সে গির্জার ধার ধারত না। তাকে আমরা ডাক্তার বলে জানতাম, কারণ সে ওষুধপত্র দিতে পারত, ভাঙা হাড় জুড়তে পারত, আর সরে যাওয়া হাড় আবার ঠিক করে বসাতে পারত। এছাড়া আমাদের কাছে তার আর কোনো পরিচয় ছিল না। তার অতীতের কাহিনী সম্বন্ধেও কোনো ধারণা ছিল না। এক অন্ধকার শীতের রাতে আমাদের আসর বসেছে। রাত 9টা বেজে গেছে। কাছাকাছি অঞ্চলের এক বিখ্যাত জমিদার মন্ত্রিসভায় যাচ্ছিলেন। পথে হঠাৎ করেই তার মৃগী রোগের উপসর্গ দেখা দেয়। অগত্যা জর্জের বাড়িতে এসে উঠেছেন তিনি। লন্ডনে তার যে বিখ্যাত চিকিৎসক আছেন তাকে টেলিগ্রাম করা হয়েছে। জর্জ এসে খবর দিল, ডাক্তার এসেছেন। কি নাম তার? জর্জ উত্তরে বললেন, ডক্টর ম্যাকফারলেন। ইতিমধ্যে পেটিসের 3 পেগ মদ খাওয়া হয়ে গেছে। কথাটা কানে যেতে সে যেন চমকে উঠল। বলল, কি নাম বললে? ডক্টর ওলফ ম্যাকফারলেন? সঙ্গে সঙ্গে পেটিসের নেশা কেটে গেল। বলল, আচ্ছা, ওই ম্যাকফারলেনকে আমি মুখোমুখি দেখতে চাই। তুমি কি একে চেনো নাকি ডাক্তার?
আশা করি উনি সে নন যাকে আমি চিনি, কিন্তু তারও একেবারে ওই একই নাম। আচ্ছা, তিনি কি খুব বৃদ্ধ? জর্জ বলল, তার বয়স খুব কম নয়, আর মাথার চুলো সব সাদা, কিন্তু তাহলেও তাকে তোমার থেকে কম বয়সের মনে হয়। ফেটিস টেবিল চাপড়ে বলে উঠল, আরে না না, আমার থেকে সে ঢের ঢের বড়। আমাকে বুড়ো দেখায় আমার উচ্চ শৃঙ্খল জীবন যাপনের জন্য। কিছুক্ষণ চুপচাপ কাটল। তারপর আমি বললাম, তাই যদি হয়, তুমি যদি সত্যিই এই ডাক্তারকে চেনো, তাহলে জর্জের মতো তুমিও নিশ্চয়ই তার সম্পর্কে বিশেষ ভালো ধারণা পোষণ করো না? ফেটিস বলল, বেশ, ওকে আমি সামনাসামনি দেখব। কিছুক্ষণ পরে উপরতলার একটা দরজা বন্ধ হওয়ার আর তারপর সিঁড়িতে পায়ের আওয়াজ আমাদের কানে এলো। সরাইয়ের মালিক বলে উঠল, ওই 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 যে ডাক্তার, তাড়াতাড়ি করলে হয়তো ধরতে পারবে। ফেটিস এগিয়ে চলল, আমরা চললাম পিছু পিছু। ফেটিস সরে ডক্টর ম্যাকফার্লেনের মুখোমুখি দাঁড়ালো। উলফ ম্যাকফার্লেনকে বেশ সহজ সরল আর সপ্রতিভ বলেই মনে হলো। তাঁর ফ্যাকাশে মুখে একরাশ পাকা চুল, গায়ে সুন্দর সাদা পোশাক, ঘড়িতে সোনার চেন, চোখে সোনার চশমা, হাতে বেশ দামি একটা কোট। মনে হয় তিনি বিলাসিতার মধ্যেই বড় হয়ে উঠেছেন। তার মুখোমুখি বন্ধু ফেটিসকে বড়ই বেমানান মনে হচ্ছিল। ফেটিস ডাকল, ম্যাকফারল্যান। ডাক্তার চমকে সিঁড়ির ওপর দাঁড়িয়ে পড়লেন। ফেটিস আবার ডাকল, ম্যাকফারল্যান, টডি ম্যাকফারল্যান। ম্যাকফার্লেনের প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা হলো। একবার সামনে আরেকবার পিছনে দৃষ্টিপাত করে তিনি যেন ভয় পাওয়া গলায় বলে উঠলেন, এ কি, ফেটিস তুমি? হ্যাঁ, আমি ফেটিস। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? না ম্যাকফারল্যান, আমাদের বন্ধুত্ব কি এত সহজে ঘুচে যাওয়া? ম্যাকফার্লেন বলে উঠলেন, চুপ চুপ, কি জানো, এখানে যে এভাবে তোমায় দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। যা চেহারা হয়েছে, প্রথমটা তোমাকে চিনতেও অসুবিধে হচ্ছিল। হ্যাঁ, বড় ভালো লাগলো তোমায় দেখে। আর চলি ভাই এখনকার মতো। হ্যাঁ হ্যাঁ, দেরি হলে আর ট্রেন পাবো না। হ্যাঁ, আর তোমার ঠিকানাটা দাও দেখি, শীঘ্রই আমার চিঠি পাবে। তোমার দিনকাল বোধহয় ভালো যাচ্ছে না। দেখি, হয়তো তোমার জন্য কিছু করতে পারবো। পুরনো দিনের বন্ধুত্বের কথা মনে করে তো তোমার জন্য কিছু করা কর্তব্য আমার। হ্যাঁ, তাই না? কি বললে? সাহায্য? তোমার কাছ থেকে সাহায্য? যে টাকা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম সেই বৃষ্টির দিনে, সেখানেই ছুঁড়ে ফেলে এসেছিলাম, সেখানেই পড়ে আছে। ফেটিসের কথায় ডক্টর ম্যাকফার্লেন বেশ চুপসে গেলেন। এক বিভৎস ছবি তাঁর মুখে ফুটে উঠল। তিনি বললেন, ভাই ফেটিস, তোমাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তুমি আমায় ভুল বুঝছো। যাই হোক, আমার ঠিকানাটা রেখে যাচ্ছি। চাই না আমি তোমার ঠিকানা। তোমার নাম শুনে আমার একটা কৌতূহল হয়েছিল, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর জানতে এসেছিলাম ঈশ্বর আছেন কি না। ভালো করেই জানলাম ঈশ্বর নেই। যাও যাও, তুমি চলে যাও এখান থেকে, যাও যাও। এই বলে ফেটিস এমনভাবে সিঁড়িতে দাঁড়িয়ে রইল যে বিখ্যাত ডক্টর ম্যাকফার্লেনকে যেতে হলে পাশ কাটিয়েই যেতে হবে। এই তাচ্ছিল্য ডক্টর ম্যাকফার্লেনের ভালো লাগলো না। তাছাড়া তিনি জানেন রাস্তায় তাঁর গাড়ির গাড়োয়ান আর জর্জের ঘরে থেকে আমরা কজনও কৌতূহলের দৃষ্টিতে লক্ষ্য করছিলাম।
তাই তিনি পাশ কাটিয়ে নেমে গিয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে এগোতে উদ্যত হলেন। কিন্তু তার লাঞ্ছনার তখনও বাকি ছিল। ফেটিস শক্ত করে তার হাত চেপে ধরল, তারপর খুব পরিষ্কার গলায় জিজ্ঞাসা করল, আচ্ছা, সেই দৃশ্য কি তুমি তারপরেও দেখেছ? সেই হাসি মনে আছে তোমার? ডক্টর ম্যাকফার্লেন এক ধাক্কায় ফেটিসকে সরিয়ে দিয়ে দু হাতে মাথা চেপে চোরের মতন দৌড়ে চলে গেলেন এবং এমন তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে গাড়ি ছুটিয়ে দিলেন যে আমরা কেউ নড়াচড়ার সুযোগ পর্যন্ত পেলাম না। ব্যাপারটা স্বপ্নের মতো ঘটে গেলেও কিন্তু তার প্রমাণ রয়ে গেল সিঁড়ির কার্পেটের ওপরে। ম্যাকফার্লেনের ভাঙা সোনার চশমাটা যেখানে পড়েছিল। জর্জের সবার আগে সংবিত ফিরল, বলে উঠল, কি ব্যাপার ফেটিস, কি ব্যাপার? ওসব কি কথা তোমরা বলছিলে? দেখা যাক তোমরা পেটের কথা পেটে রাখতে পারো কিনা। জেনে রাখো, সহজ নয় এই ম্যাকফার্লেনের মুখোমুখি দাঁড়ানো। যারা তার মুখোমুখি হয়েছে সবাই সেজন্য অনুতাপ করেছে, কিন্তু যখন অনুতাপ করেছে তখন বড্ড বেশি দেরি হয়ে গেছে। এই বলে পেটিস বিদায় না নিয়ে আরও দুপেগ মদ গিলে বলল, শুনবে শুনবে তার অতীতের ঘৃণ্য কাজের কথা? তাহলে চলো দুপ্যাক মদ গিলে আবার গল্পে বসা যাক। চারটে মোমবাতির আলোয় প্রখর আগুনের সামনে আমরা তিনজন যে যার চেয়ারে গিয়ে বসলাম। ফেটিস একটা চুরুট ধরিয়ে বলতে শুরু করলো, তখন আমার ছিল কাঁচা বয়স। এডিনবরায় ডাক্তারির ছাত্র ছিলাম তখন। তোমরা জেনে রাখো, এখনকার এই মাতাল ফেটিস কিন্তু এমন মাতাল ছিল না। তখন পড়াশোনায় ছিলাম ভালো। একটা একটা অদ্ভুত ক্ষমতা ছিল আমার। যা শুনতাম তাই শিখতে পারতাম, মনে রাখতে পারতাম। তখন পড়াশোনা ছিল আমার একমাত্র ধ্যান জ্ঞান। অখণ্ড মনোযোগের সাথে পড়াশোনা করতাম, ফলে শিক্ষকদের প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম। আর তখন নিয়মিত ব্যায়াম করার ফলে শরীরের জোরও ছিল বেশ। আমাদের একজন ফিজিওলজি পড়াতেন, তাকে আমি মিস্টার কে বলবো। সে যুগে তিনি অত্যন্ত বিখ্যাত ডাক্তার ছিলেন এবং তার ব্যবসায় পরম সাফল্য লাভ করেছিলেন। তার ছিল অসাধারণ প্রতিভা এবং শিক্ষক ও চিকিৎসক দুই হিসেবে তিনি ছিলেন বিখ্যাত। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমার মেধার জন্য আমি তার বেশ প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম এবং তার সহকারীর কাজ পেয়েছিলাম। সহকারী হিসেবে আমার উপর এসে পড়ে অপারেশন আর লেকচার ঘরের দায়িত্ব। সেই সঙ্গে সেই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ভারও আমার ছিল। অন্যান্য ছাত্রছাত্রীরা যে কাজ করত তার জবাবদিহিও আমাকেই করতে হতো তাদের।
সেই সঙ্গে আমার উপর দায়িত্ব ছিল লেকচার রুমের সমস্ত জিনিসপত্রের হিসেব রাখা আর সেসব সাজিয়ে রাখা। কাজের সুবিধের জন্য মিস্টার কে শেষ পর্যন্ত যে বাড়িতে ডিসেকশন প্র্যাকটিস করা হয়, ডিসেকশন মানে বোঝো তো, মরা কাটা, সেই বাড়িতে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এইখানে থাকার ফলে আমাকে আরো একটা কাজ করতে হতো। গভীর রাতে মরা সাপ্লায়ারদের থেকে মরা ডেলিভারি নেওয়া। এইসব লাশ যারা সাপ্লাই করতো সবাই তাদের খুব একটা ভালো চোখে দেখতো না, কিন্তু তবুও আমাকে এদের সঙ্গেই কারবার করতে হতো। চুপি চুপি দরজা খুলে মরা নামিয়ে তার দাম মিটিয়ে দিতাম। এই জীবন খুব কম ছাত্রই সহ্য করতে পারে, কিন্তু আমি ছিলাম আমার লক্ষ্যে অচল। আমার কাজে মিস্টার কে অত্যন্ত খুশি ছিলেন। সারাদিন কাজের পরে ক্লান্তি দূর করতে রাতে আমি মদ খেতাম। এইভাবেই বেশ চলছিল। ওরা মরা নিয়ে আসতো, আমি টাকা দিয়ে ডিসেকশন টেবিলে সব রেডি করে রাখি। কিন্তু রোজ রোজ মরা জোগাড় করা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। লাশ যা পাওয়া যেত তা এত বড় ক্লাসের পক্ষে যথেষ্ট ছিল না, এবং ধীরে ধীরে সেটা এক মহা সমস্যা হয়ে দাঁড়ালো। কিন্তু মিস্টার কে এর নির্দেশ ছিল, যারা লাশ সরবরাহ করে তাদেরকে যেন কোনো রকম প্রশ্ন না করা হয়। উনি বলতেন, দেখো ফেটিস, আমরা পয়সা দিয়ে মরা কিনি। যে বিক্রি করেছে এবং সে কিভাবে কোথা থেকে তা সংগ্রহ করেছে সে খবর আমাদের জানার কোনো দরকার নেই। এটা যেন তোমার মাথায় থাকে। এক এক সময় আমার মনে হতো মরাগুলো খুবই টাটকা, এবং যারা সাপ্লাই করত তাদের ভয়ঙ্কর চেহারা দেখে আমার মনে খুব সন্দেহ জাগত। যাই হোক, আমার কাজ ছিল শুধু মরদেহ গ্রহণ করা, তার দাম দেওয়া, এবং মৃতদেহে যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে তো তা থেকে চোখ ফিরিয়ে নেওয়া। নভেম্বরের এক ভোরে এই নিয়ম নিয়ে আমায় ভয়ঙ্কর একটা পরীক্ষার সম্মুখীন হতে হয়। দাঁতের প্রচন্ড যন্ত্রণায় সারা রাত ছটফট করছি। শেষ পর্যন্ত একটু ঘুমের ঘোর এসেছিল। হঠাৎ এমন সময় এলো সঙ্গে। রাত্রে সেদিন চাঁদ উঠেছে, বরফ পড়ছে চারিদিকে। একটু পরেই দিনের আলো ফুটবে। সেদিন ওদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই ফেরবার জন্য ছিল খুব ব্যস্ত। লাশটা যখন বার করা হলো, আমি তখন দেওয়ালে হেলে দাঁড়িয়ে আছি। একটু তন্দ্রা মতো এসেছে। আরে ঢুলছো কেন? টাকাটা দাও। এই এই ভাই, টাকাটা দেওয়ার জন্য যখন তন্দ্রা কাটিয়ে উঠলাম, হঠাৎ লাশটা আমার চোখে পড়ল। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চমকে উঠলাম।
আলোর শিখা উস্কে দিয়ে এগিয়ে গিয়ে দেখি, আরে এ কি, এ তো জেন গ্যালব্রেথ। আমার প্রশ্নের উত্তরে তারা কিছু বলে না, দরজার দিকে পা বাড়ায়। আমি তাদের বললাম, দেখো, একে আমি চিনি। কাল পর্যন্ত এ বেঁচে ছিল, হঠাৎ তো মরে যাওয়ার কথা নয়। তোমরা কেমন করে এই লাশটা পেলে? তাদের মধ্যে একজন বলল, তুমি হয়তো কোনো ভুল করছো ভাই। আর একজন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এ ভাই, এত খ্যাচর খ্যাচর কেন করছো? মাল পেয়ে গেছো, এবার মাল লুচাড়ো, বুঝলে? সম্ভব হলো না তাদের প্রত্যাখ্যান করা। খুব ভয় পেলাম। টাকাটা নিয়ে তারা চলে গেল। সঙ্গে সঙ্গে আমি ব্যস্ত হয়ে পড়লাম সন্দেহ দূর করবার জন্য। শরীরে অসংখ্য অস্ত্রাঘাতের চিহ্ন দেখে বুঝতে পারছিলাম যে মেয়েটিকে আজ রাতেই খুন করা হয়েছে। মহা আতঙ্কে আমি সেদিন আমার ঘরে চলে এলাম। ঠান্ডা মাথায় চিন্তা করতে বসলাম। মনে পড়ে গেল মিস্টার কে এর নির্দেশ, বিনা প্রশ্নে সব সংগ্রহ করতে হবে, বুঝেছ ফেটিস? তখন আমি ঠিক করলাম আমার সহকর্মীর সঙ্গে এ নিয়ে একটু আলোচনা করব। আর এই সহকর্মী কে জানো? আর কেউ না, উলফ ম্যাকফারলেন, এক তরুণ ডাক্তার এবং আমার সিনিয়র। ম্যাকফারলেন যেমন চালাক ছিল, তেমনই ছিল যে কোনো নিজ কাজের প্রতি তার উৎসাহ। সে দেশ ওদেশ ঘুরেছে, পড়াশোনাও করেছে বিদেশে। তার ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সে যেন একটু বেশি মাত্রাতেই সপ্রতিভ। অভিনয়ের ক্ষেত্রে তার বক্তব্যই ছিল শেষ কথা। তাছাড়া স্কেটিং আর গল্ফেও ছিল তার অসাধারণ নৈপুণ্য। আমার সঙ্গে তার সদ্ভাব ছিল এবং দুজনের কাজ একই ধরনের হওয়ায় দুজনের মধ্যে খানিকটা ঘনিষ্ঠতাও ছিল। মরা যখন পাওয়া যেত না, তখন আমরা গভীর রাতে একসঙ্গে গিয়ে কোনো কবর অপবিত্র করে মৃতদেহ এনে ছাত্রদের অভাব পূরণ করতাম। সেই দিন ম্যাকফারল্যান অন্য দিনের থেকে একটু আগে আসায় আমি তার সঙ্গে দেখা করলাম। সমস্ত ঘটনা তাকে খুলে বললাম আর লাশের সমস্ত আঘাতের চিহ্নগুলো ওকে দেখালাম। সব শুনে দেখে ম্যাকফারল্যানেরও ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হলো। তাকে বললাম, এখন কি করা যায় বলো তো? কি আবার করবে? কেন, তুমি কি কিছু করবার কথা চিন্তা করছিলে নাকি? আমি তো মনে করি এসব ব্যাপার যত কম বলা যায় ততই ভালো, ততই ব্যাপারটা চাপা পড়ে যাবে। কিন্তু ভেবে দেখো, যদি ওকে কেউ চিনে ফেলে? ক্যাসেল রক অঞ্চলে ওকে সবাই চেনে। মনে হয় না কেউ চিনতে পারবে, আর পারলেই বা তোমার কি? তোমার দায়িত্বটা কোথায়? তুমি তো আর হত্যা করনি। হ্যাঁ, কি জানো, এহেন ব্যাপার বেশ কিছুদিন ধরেই চলেছে। হ্যাঁ, এই নিয়ে জল ঘোলা করলে মিস্টার কেই সবচেয়ে বেশি বিপদে পড়বেন, এবং সেই সঙ্গে তুমি আর আমিও রক্ষা পাবো না। একটা সত্যি কথা তোমাকে বলছি,
যত মরা আমাদের হাতে আসে তাদের সবগুলোই হত্যা করে আনা। বলো কি ম্যাকফার্লেন? আমি প্রায় চিৎকার করে উঠলাম। আরে থামো থামো, যেন এতদিন এ সন্দেহ তোমার মনে জাগেনি। আরে সে তো শুধু সন্দেহ। সন্দেহ আর প্রমাণ এক কথা নয়, এই বলতে চাও তো? আর সে আমি জানি। একে এইখানে নিয়ে আসায় তোমার মতো আমারও মন খারাপ হয়েছে। এই বলে ম্যাকফার্লেন হাতে ছুরিটা দিয়ে মরাটাকে নাড়া দিয়ে বলল, সবচেয়ে ভালো একে চিনতে না পারা। আমি তো চিনতে পারছি না, তুমি চিনতে চাও তো চেনো গিয়ে। এবং আমার মনে হয় যে কোনো মানুষই আমাদের মতো অবস্থায় একে চিনতে পারবে না। এবং এও বলতে পারি যে মিস্টার কেউ চাইবেন না যে আমরা একে চিনি। জানো তিনি কেন তোমাকে আর আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছিলেন? তার কারণ এমন কাউকে তিনি চান না যে বেশি কথা বলে। আমি ঠিক করলাম ম্যাকফার্লেনের কথা মতোই চলবো। অভাগিনীর সব ব্যবচ্ছিন্ন হলো। ছাত্রছাত্রীদের মনেও হলো না ওকে কেউ চিনতে পেরেছে। সেদিন বিকেল বেলা আমি একটা বারে গেছি। দেখি ম্যাকফার্লেন একটা অজানা অচেনা লোকের সঙ্গে কথা বলছে। লোকটি রোগা বেটে খাটো, চেহারা দেখে তাকে বুদ্ধিমান আর ভদ্র বলে মনে হলেও তার কথাবার্তা গ্রাম্য অশিক্ষিত লোকের মতো। কিন্তু তা সত্ত্বেও মনে হলো তার ম্যাকফার্লেনের উপর বিশেষ প্রভাব আছে। ইচ্ছে মতো অর্ডার দিচ্ছে, এই হুইস্কি দাও আরো 2 প্যাক বুঝলে। আর একটু দেরি হলে ভীষণ রেগে যাচ্ছে। এই সারা, কোথায় আমার হুইস্কি? দে। কিন্তু আমাকে দেখা মাত্র তার পছন্দ হয়ে গেল। প্রচুর মদ খাবার পর সে তার জীবনের অনেক গোপন কথা এমন ভঙ্গিতে শোনালো যে আমাকে যেন সে কৃতার্থ করছে। তোমাদের বলি শোনো, সে যা যা বলেছে তার 10 ভাগের 1 ভাগও যদি সত্যি হয় তাহলে তাকে পৃথিবীর সব থেকে শয়তান বলে মনে হবে। খুন, রাহাজানি, লাশ গায়েব এমন ঘৃণ্য কোনো কাজ নেই যা ওই শয়তানটা করেনি। হেসে সে বলল, আমি একটা মঞ্জু লোক, তাতে সন্দেহ নেই। কিন্তু আমার ওস্তাদ হচ্ছে এই ম্যাকফার্লেন। ওকে আমি ট্রডি বলে ডাকি। ট্রডি, তোমার বন্ধুকে আরেক গ্লাস খাওয়াও। এই ট্রডি, যাও দরজাটা বন্ধ করে দাও, আমার ভালো লাগছে না। এই ট্রডি, তুমি রাগ করলে নাকি? তোমাকে দরজা বন্ধ করতে বললাম। এই ট্রডি, তুমি আমাকে ঘৃণা করো না, তাই না ট্রডি? ছুরি জুয়েল রেখেছে, পারলে ও আমার ওই ছুরি টুয়েলে সারা শরীর আঘাত করে। আমি তাকে বললাম, আমরা ডাক্তারেরা তার থেকে বেশি কিছু করি। কোনো বন্ধু মারা গেলে তার সব ব্যবচ্ছেদ করি। কেটে গেল সেই বিকেলটা। ম্যাকফার্লেনের থেকে জানতে পারলাম লোকটার নাম গ্রে।
সে আমাকে ডিনারে নেমন্তন্ন করলো। তারপর রেস্তোরাঁতে গিয়ে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর খাবারের অর্ডার দিল যে রেস্তোরাঁয় একেবারে সারা পড়ে গেল। ভোজন পর্ব শেষ হতে সে ম্যাকফারলেনকে হুকুম করলো সব বিল মিটিয়ে দিতে। মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। ডিনার সেরে যখন আমরা বেরোলাম তখন গ্রের আর বাহ্য জ্ঞান বলে কিছু নেই। যেভাবে সে ম্যাকফারলেনের অর্থ খরচ করলো তাতে ম্যাকফারলেন অত্যন্ত গম্ভীর হয়ে গেছে। পরের দিন ম্যাকফারলেন ক্লাসে এলো না। আমি ভাবলাম বাধ্য হয়ে হয়তো সে গ্রের সঙ্গে হোটেলে হোটেলে ঘুরছে, তার ভাই ফরমাস কাটছে। ছুটির সঙ্গে সঙ্গে আমি তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলাম, কিন্তু কোথাও তাদের খোঁজ পেলাম না। তাই ফিরে এসে অন্য দিনের থেকে আগেই একটু শুয়ে পড়লাম। রাত তখন 4টে। দরজার ঠক ঠক সংকেতে আমার ঘুম ভাঙল। এ সংকেত আমার চেনা। লাশ নিয়ে এসেছে যারা, তারা এই সংকেত দেয়। দরজা খুলে দেখি ম্যাকফারলেন। সে সেই পরিচিত বস্তা বহন করে এনেছে। আমি তাকে বললাম, ম্যাকফারলেন, তুমি একা গিয়েছিলে? আমাকে বললে তো পারতে, এমন করে সামলালে। চুপ, কোনো কথা নয়। ধরো এটা, টেবিলে রাখি। মৃতদেহটা দুজনে ধরাধরি করে টেবিলের ওপরে রাখলাম। ম্যাকফারলেন চলে যাচ্ছিল, তার আগে ঈষৎ ইতস্তত করে বলল, ওর মুখটা ভালো করে দেখে নাও। কিন্তু কোথায় পেলে একে, আর কেমন করেই বা? কি এ তো এক অদ্ভুত সন্দেহ হচ্ছিল আমার মনে। ভালো করে মৃতের মুখের দিকে তাকিয়ে দেখি যা আশঙ্কা করেছিলাম তাই, কিন্তু অতটা আঘাত সামলানো সহজ হলো না। গত রাত্রে যে সুসজ্জিত ব্যক্তিকে হোটেলে দেখেছিলাম, সেই ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় এই ডিসেকশনের টেবিলে দেখে আমার অন্তরাত্মা শিউরে উঠেছিল। ভয় করতে লাগলো আমার। এমন ঘটনার পর ম্যাকফারলেনের দিকে চোখ তুলে তাকাতে সাহস হলো না। নীরবতা ভেঙে ম্যাকফারলেন আস্তে আস্তে আমার পেছনে এসে বলল, মাথাটা রিচার্ডসন ইচ্ছে করলে নিতে পারে, মাথা নিয়ে ওর আগ্রহ আছে। আমি বাক শক্তি হারিয়েছি। সে বলল, এজন্য তোমার উচিত আমাকে টাকা দেওয়া, ব্যবসা করছি যখন। কি বললে? টাকা? এজন্যে তোমায় টাকা দেওয়া উচিত? নিশ্চয়ই উচিত তো বটেই। যেভাবেই ভেবে দেখো না কেন, টাকা তুমি দিতে বাধ্য। আমি যেখানে নিশ্চিতভাবে বিনা পয়সায় দিতে পারি না, তুমিও তেমনি নিশ্চিতভাবে বিনা পয়সায় নিতে পারো না। জেন গ্যালব্রেথের ব্যাপারের মতোই এই ব্যাপারটা। যে কাজ যত অন্যায়, সেই কাজকে আমরা ততই ন্যায়সঙ্গত বলে দেখবার চেষ্টা করব। বুড়োকে কোথায় টাকা রাখেন? ওইখানে, ওই আলমারিতে।
শান্তভাবে হাত বাড়িয়ে ম্যাকফারল্যান বলল, দাও দেখি চাবিটা। পলকের জন্য ইতস্তত করে চাবিটা তাকে দিলাম। তাতে ম্যাকফারল্যান যে স্বস্তি পেল সেটা সে গোপন করতে পারল না। আলমারির একটা তাক থেকে পেন খাতা এনে সেখানে সে লাশের এন্ট্রি করে নিল। তারপর বলল, মিটলো দাম, যা থেকে তোমার সদিচ্ছা প্রমাণিত হচ্ছে। এবার খরচটা খাতায় তুলে রাখো, ব্যাস। তারপর আর তোমাকে পায় কে? স্বয়ং শয়তানকেও তুমি কলা দেখাতে পারবে। কয়েকটা মুহূর্ত প্রচণ্ড মাথা যন্ত্রণায় কাটলো আমার। তারপর ভেবে দেখলাম আপাতত এই মুহূর্তে নিরাপত্তার চিন্তায় প্রাধান্য পাওয়া উচিত। মনে হলো বর্তমানে ম্যাকফারল্যানের সঙ্গে কোনো ঝামেলা না করাই ভালো। তাহলে ভবিষ্যতে সমস্যার মোকাবিলা করা মোটেই কঠিন হবে না। খাতাটা আবার তাকে তুলে দিতে দিতে ম্যাকফারল্যান বলল, লাভের অংশটা তোমারও নেওয়া উচিত। আমার অংশ আমি নিলাম। কি জানো, আমার মতো লোক যখন ভাগ্যের সহায়তা পায়, তার পকেটে তখন কিছু মাল করি এসে যায়। কথাটা লজ্জার সন্দেহ নেই, কিন্তু সব কিছুরই একটা নিয়ম আছে। যেমন কাউকে খাওয়াবে না, দামি বই কিনবে না, পুরনো ধার শোধ দেবে না, এবং যত ইচ্ছে ধার করতে পারো, কিন্তু ধার দেবে না। ম্যাকফারল্যান, তোমার জন্য আমার গলেও ফাঁসির দড়ি পড়বে। কেন আমার জন্যে? আমি তো বলবো ও কাজ তুমি করলে আত্মরক্ষার তাগিদেই। ধরো আমি বিপদে পড়লাম, তখন তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? গ্রের ব্যাপারটা তো গ্যালব্রেথের পরের ঘটনা মাত্র। যে কাজ আরম্ভ করেছো তা শেষ করতে হবে তো। যারা শয়তান তাদের জন্য বিশ্রাম বলে কিছু নেই। কি আমার অপরাধ, এবং কখনই বা আমি তা শুরু করলাম? তোমার সহকারী হওয়ায় কি আমার অপরাধ? যে চাকরি পেয়ে আমি এখানে এসেছি, এই চাকরি যে কেউ পেতে পারত। তারাও কি আমার মতো? কি ছেলে মানুষই করছো? তোমার কি ক্ষতি হয়েছে শুনি? যদি চুপ করে থাকো তাহলে কি ক্ষতি হতে পারে তোমার? কি জানো, মানুষ দুই জাতে বিভক্ত। এক জাত সিংহ, আর এক জাত ভেড়া। যদি তুমি ভেড়ার দলের হও তাহলে তোমাকে গ্যালব্রেথের মতোই বা গ্রের মতো এইখানে আসতে হবে। আর যদি সিংহের দলে হও তাহলে মিস্টার কে এর মতো বুদ্ধিমান ব্যক্তিমাত্রের মতোই দিব্যি গাড়ি হাঁকাতে পারবে। মাত্র এই ব্যাপারেই তুমি ভয় পাচ্ছ, কিন্তু কে এর অবস্থাটা ভেবে দেখো দেখি। তোমার মধ্যে বুদ্ধির বা সাহসের অভাব নেই, তার উপর তুমি আমার আর কে এর ভালোবাসা পেয়েছো। আমি জোর করে বলতে পারি কিছুদিনের মধ্যেই তুমি ব্যাপারটা সহজভাবে নিতে পারবে। তখন আর কোনো আক্ষেপ থাকবে না তোমার। এই বলে ম্যাকফারল্যান বিদায় নিল, যাতে দিনের আলো ফোটার আগেই সে চলে যেতে পারে। আমি মনে মনে একা বসে আসন্ন বিপদের কথা চিন্তা করতে লাগলাম। হিসেব করে দেখলাম কোথায় আমি ম্যাকফারল্যানের ভাগ্য নিয়ন্ত্রণ করব, তার বদলে ওর অপরাধের সঙ্গী হয়ে গেলাম। যেন তারই মাইনে দেওয়া চাকর হয়ে গেছি। আমার মুখ যেন ওই কটা টাকায় চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। বেশ কয়েক ঘন্টা কেটে গেল। ছাত্ররা এলে মৃতদেহের অংশ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। সবাই বিনা আপত্তিতে যে যার কাজ করে চলল। আর রিচার্ডসনের ভাগে মাথাটাও পড়ায় সে খুব খুশি হলো। আমি যখন দেখলাম ছুটির আগেই বিপদ কেটে গেছে, আমিও একটু আশ্বস্ত হলাম। ম্যাকফারল্যান এলো দিন তিনেক পরে। সে নাকি অসুস্থ হয়ে পড়েছিল এবং
সে যা ভবিষ্যৎবাণী করেছিল সেটাই দেখলাম ভুলে যাচ্ছে। সাহসে আমার মন ভরে উঠেছে। ঘটনাটা সে এমনভাবে সাজিয়ে নিল যেন সে একটা বাহাদুরির কাজ করেছে। ক্লাস ছাড়া দুজনের বড় একটা দেখা হতো না। দুজনেই মিস্টার কে নির্দেশ মতোই কাজ করতাম। পরে আবার ঘটনা চক্রে আমাদের দুজনকে ঘনিষ্ঠ হতে হলো। মরার অভাব দেখা দিল আবার। ছাত্ররা অধৈর্য হয়ে উঠল। মিস্টার কে লাশের অভাব আদেও সহ্য করতে পারতেন না। এমন সময় খবর এলো গ্লেনকোর্স গ্রামে একটা কবর দেওয়া হবে। কবরখানাটা ছিল জনবসতি থেকে অনেক দূরে, বড় বড় সিডার গাছের আড়ালে, অদৃশ্য। কোনো মৃতের আত্মীয়রা এখানে পুষ্পার্ঘ দিতে আসে না। সব শিকারীদের এই ধরনের কবরখানাতেই সব শিকারে উৎসাহ পায়। তাদের জন্য এটাই আদর্শ জায়গা। কবর দিয়ে আত্মীয় স্বজনরা চলে গেলে সব শিকারীরা আসে তাদের কোদাল হাতে। কফিন ভেঙে মৃতদেহ বার করে বস্তায় বন্দি করে নিয়ে যায়। শকুন যেভাবে মরা ভেড়ার উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি ভাবে আমরা দুজন 60 বছরের এক বৃদ্ধাকে কবর থেকে তুলে নিয়ে যাব ঠিক করলাম। তাকে নিয়ে আসতে হবে গ্রাম থেকে দূরে, শহরে, যেখানে ডাক্তার ছাত্ররা তার দেহ ব্যবচ্ছেদ করবে। 1 বোতল কড়া মদ নিয়ে দুজন বিকেল বেলা ওভারকোট পরে বেরিয়ে পড়লাম। কনকনে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে মাঝে মাঝে দমকা হাওয়া চলছে। চুপচাপ দুজনে গাড়ি করে চলেছি। পেনিকুয়েকের ডিনারের পর ম্যাকফারল্যান আমাকে কিছু টাকা দিয়ে বলল, এই নাও তোমার পুরস্কার। এই ভয়ঙ্কর কাজের চিন্তা তামাকের ধোঁয়ার মতোই উড়ে যাক। আমায় তখন অর্থের নেশা পেয়ে বসেছে। স্বর্ণমুদ্রাগুলো পকেটে পুরে আমি বললাম, বন্ধু, তুমি তার শোনো। তোমাকে ভালো করে জানার আগে পর্যন্ত আমি ছিলাম বোকা। তুমি আর মিস্টার কে, তোমরা দুজনেই তো আমাকে মানুষ করে তুললে। হ্যাঁ, নিশ্চয়, তা নয় তো কি। তুমি তো সেদিন আমার সাহায্য করেছিলে। 40 বছরের কোনো বুড়ো হলে কি আমি সেই সাহায্য পেতাম? সে হয়তো সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করত, কিন্তু তুমি তো তা করনি। তা কি আমি লক্ষ্য করিনি? বাহ, কেন করব? ওসব এমন আর কি ব্যাপার। এক, আপত্তি করে তো আমার কোনো লাভ হতো না। আর 2, তুমি আমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলে। কথাটা ম্যাকফারল্যানের ঠিক পছন্দ হলো না। এইসব কথা বলতে বলতে পৌঁছে গেলাম কবরস্থানের কাছে। এসব কাজে আমাদের অভিজ্ঞতার অভাব ছিল না। কোদালের ব্যবহারেও আমরা হয়ে উঠেছিলাম সিদ্ধহস্ত। মাত্র মিনিট 20 পরিশ্রমেই কাজ হলো। মাটি সরিয়ে কফিনের ঢাকনাটায় আঘাত করলাম। আর সেই সময় একটা পাথরের আঘাত লাগায় ম্যাকফারল্যান সেটাকে মাথার উপরে ফেলে দিল। ইতিমধ্যেই আমরা প্রায় কাঁধ পর্যন্ত খুঁড়ে সেই গর্তে নেমে পড়েছি। লণ্ঠনটা গাছে হেলান দিয়ে রাখা ছিল, যাতে আলোটা সরাসরি গর্তে পড়ে।
কিন্তু ম্যাকফারল্যান যে পাথরটা ছুঁড়ে ফেললো সেটা এসে ওই লণ্ঠনটাতে লাগে। কাঁচ ভাঙার ঝনঝন আওয়াজের সঙ্গে নিভে যায় বাতিটা। আবার নিরন্ধ্র অন্ধকার। সাফল্যের এত কাছে এসে ঠিক করলাম যে বাকি কাজটুকু অন্ধকারে সারব। কফিনটা তোলা হলো। তারপর মৃতদেহ বার করে বস্তা বন্দি করে গিয়ে গাড়িতে তোলা হলো। তারপর গাড়ি ছেড়ে দেওয়া হলো। দুজনেরই সারা শরীর বৃষ্টিতে ভিজে গেছে। রাস্তার এখানে ওখানে গর্ত। যখনই গাড়ির চাকা সেসব গর্তে পড়ছে তখনই দুজনের মাঝখানে দাঁড় করিয়ে রাখা মরাটা একবার একজনের ঘাড়ে, তারপর আর একজনের ঘাড়ে গিয়ে পড়ছে। সে অতি বিভৎস ব্যাপার। যার ঘাড়ে যখন পড়ছে সঙ্গে সঙ্গে সে তাড়াতাড়ি সরিয়ে দেবার চেষ্টা করছে। এই ব্যাপার পরপর কয়েকবার ঘটার পরে আমাদের স্নায়ু দুর্বল, মৃত্যুর মতো কনকনে একটা অনুভূতিতে আমার মন একটু একটু করে আচ্ছন্ন হয়ে উঠেছে। আমি তাকালাম মরাটার বস্তার দিকে। আমার মনে হলো বস্তাটা যেন হঠাৎ করেই অনেকটা বড় হয়ে উঠেছে। আশেপাশে যেখানে যত কুকুর ছিল সব করুণ স্বরে ডাকতে ডাকতে গাড়ির পিছু পিছু আসছে। যেন কোনো ভৌতিক ব্যাপার ঘটেছে, কোনো পরিবর্তন মরাটার মধ্যে ঘটেছে যেটা কুকুরগুলো জানতে পেরেছে। ভীষণ ভয় লাগছিল আমার। হাত পা সিটিয়ে আসছিল। আমি বললাম, ঈশ্বরে তো হয়, ঈশ্বরে তো হয়, একটা আলো, একটা আলো। ম্যাকফারল্যানেরও অবস্থা প্রায় সেই রকম। কোনো কথা না বলে ঘোড়া থামালো সে। তারপর লাগামটা আমার হাতে দিয়ে আলো জ্বালবার জন্য নেমে পড়ল। ততক্ষণে অচিন ক্রিকের মাথা পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। তখনও তেমনি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই সুযোগে আলো জ্বালা অত্যন্ত কঠিন হয়ে উঠল। যাই হোক, কোনো রকমে আলো জ্বালার পর বলতে বাড়াতে যখন গাড়ি ঘিরে একটা অস্পষ্ট ছায়া দেখা দিল, দুজনে পরস্পরের মুখের দিকে তাকালাম। তারপর তাকালাম দুজনের মাঝখানে রাখা বস্তাটার দিকে। বৃষ্টিতে ভিজে যাওয়া চটের থলে মৃতদেহ লেপ্টে যাওয়ায় তার অবয়বটা স্পষ্ট হয়ে উঠেছে। দেখা গেল মাথাটা ধর থেকে আলাদা, আর ঘাটটা সম্পূর্ণ সিধে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিস্ময়ে আতঙ্কে আমরা ভয় পেয়ে গেলাম। আলোটা উঁচু করে ম্যাকফারল্যান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একটাও কথা ফুটল না তার মুখে। কাপড়টা একটা অনির্দিষ্ট আতঙ্ক হয়ে সবটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এক অজানা আতঙ্ক, কারণ নাগাল পায় না এমন আতঙ্ক আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি কথা বলতে যাচ্ছি, কিন্তু তার আগেই ম্যাকফারল্যান মহা আতঙ্কে বলে উঠল, এ কি? এ তো কোনো স্ত্রীলোক নয়। ধরো তো আলোটা, মুখটা দেখি।
আমি আলোটা উঁচু করে ধরলাম। ম্যাকফারল্যান্ড গাড়িতে উঠে ঢাকাটা খুলে ফেলল এবং সেই আলোয় যাকে দেখা গেল তাদেরকে তাকে আমি খুব ভালো করে চিনি। এ মুখ অনেকবার দেখেছি। কাল যে সে মুখটারি পরিষ্কার করে কামানো। রাতের আকাশ মুখরিত করে একটা বীভৎস চিৎকার শোনা গেল এবং হঠাৎ করে মরাটা চোখ খুলে বলল, চিনতে পারছো তো? তুমি আমায় মেরে ফেললে কেন? মেরে ফেললে কেন টজি? আমায় ঘৃণা করো বলে? আমরা দুজন গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। আলুটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সেই চিৎকারে ঘোড়াটাও প্রাণপণ বেগে এডিনবরার মুখোমুখি দৌড়তে শুরু করলো। তার একমাত্র আরোহী তখন গ্রেহের মৃতদেহ, যে দেহ বহুদিন আগেই ব্যবচ্ছিন্ন হয়েছে। আপনারা শুনছিলেন আর.এল. স্টিভেনসনের গল্প অবলম্বনে সব শিকারী। আজকের গল্প পাঠে সায়ন, বিভিন্ন চরিত্রে অর্পণ, সৃজন, অভিষেক। এই রকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলস চ্যানেলকে।